সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বৈশ্বিক এই করোনা মহামারীতে তোমরা সবাই নিরাপদ থাকবে এবং সরকারের যে ঘোষিত স্বাস্থ্যবিধিগুলো এগুলো মেনে চলবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। পাশাপাশি এই মহামারী তো আমাদেরকে আমাদের দৈনন্দিন যে কাজগুলো আছে, বিশেষ করে শিক্ষার্থীদের যে কাজ, তাদের নিয়মিত পাঠ, তাদের অধ্যয়ন করা, সেগুলো আমাদের করতে হবে। কারণ কিছুদিন পরও হোক, যখনই হোক, পরীক্ষা কিন্তু হবে। কাজে আমাদেরকে আমাদের দৈনন্দিন যে পাঠ, এটা থেকে আমাদেরকে পিছিয়ে থাকলে চলবে না। তা আজকে আমি তোমাদের একটি গণিত বিষয়ের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় সেখানে কি আছে? বাস্তব সংখ্যা, ইংরেজিতে বলে রিয়েল নাম্বার। প্রথম অধ্যায়ের আমরা এই বাস্তব সংখ্যা থেকে আমরা কিছু আলোকপাত করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে যদি বাস্তব সংখ্যা সম্পর্কে ধারণা লাভ করতে হয়, তার পূর্বেই আমাদেরকে স্বাভাবিক সংখ্যা, তারপরে স্বাভাবিক সংখ্যার মধ্যে কি আছে? মৌলিক সংখ্যা আছে, যৌগিক সংখ্যা আছে, তারপর সহমৌলিক আছে, এইগুলো পূর্ণ সংখ্যা আছে। যদি এগুলো আমরা আগে ধারণা নিতে পারি, তাহলেই আমাদেরকে বাস্তব সংখ্যা আমরা ভালো করে বুঝতে পারবো। তো প্রথমে আমি যে সংখ্যাগুলো আমি বোর্ডে লিখছি, তোমরা লক্ষ্য করো যে স্বাভাবিক সংখ্যা। তো সবাই তোমরা জানো স্বাভাবিক সংখ্যা, এগুলো আরো নিচের ক্লাস তোমরা পড়েছ যে 1 2 3 4 5 6 7 8 9, আরো অনেক আছে। আমি এখানে কয়েকটা দেখালাম। সামনে আমি লিখলাম বড় হাতের ক্যাপিটাল এন সমান সমান দিয়ে আমি 1 থেকে 9 পর্যন্ত লিখলাম। তো এগুলাকে আমরা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলতে পারি। আর এন লেখার কারণ কি? আমরা জানি স্বাভাবিক সংখ্যা প্রকাশ করতে হয় এন দিয়ে, সেই জন্য আমি এন সমান লিখলাম। তো এইখান থেকে অবশ্যই তোমরা মৌলিক এবং যৌগিক সংখ্যা বাছাই করতে পারবে, যদি তোমরা মৌলিক সংখ্যার সংজ্ঞা জানো। তাইলে মৌলিক সংখ্যা তোমাদের নিশ্চয়ই মনে আছে, যেই সংখ্যাকে কেবল সেই সংখ্যা অথবা এক ভিন্ন আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সকল সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। তো এইখানে আমরা যদি লক্ষ্য করি, যেমন 2 3 5 এবং 7, আমার এখানে স্বাভাবিক সংখ্যা 9টা আছে, তার মধ্যে মৌলিক সংখ্যা কেবল 2 3 5 7 মৌলিক সংখ্যা। তাইলে কেন মৌলিক সংখ্যা হলো? আমি যেই সংখ্যা বলেছিলাম যে যে সংখ্যাকে সেই সংখ্যা এবং এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাইলে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো যে 2 কে কেবল 2 এবং 1 দ্বারা ভাগ করা যায়, 3 কে 3 এবং 1 দ্বারা ভাগ করা যায়, 5 কে 5 এবং 1 দ্বারা ভাগ করা যায়, 7 কে 1 এবং 7 দ্বারা ভাগ করা যায়। তাইলে ওই সংখ্যা মোতাবেক 2 3 5 7 মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যার সর্বনিম্ন সদস্য হলো 2, 1 মৌলিক সংখ্যা নয়। তারপরে যৌগিক সংখ্যা কাকে বলে? যেই সংখ্যার একাধিক উৎপাদক থাকতে পারে। তাহলে এখান থেকে আমরা যৌগিক সংখ্যাগুলো বাছাই করে নিতে পারি। কোনগুলো? তাহলে প্রথমে আসবে 4 6 8 9। কিভাবে হইল? কারণ এই 4 কে 4 ছাড়াও 2 দিয়ে ভাগ যায়, 6 কে 6 ছাড়াও 2 এবং 3 দিয়ে ভাগ যায়, 8 কে 8 ছাড়াও 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়। তদ্রুপ 9 কে তোমার 9 ছাড়াও 3 দিয়ে ভাগ যায়। এই কারণেই এইগুলো হলো যৌগিক সংখ্যা। তারপরে আমাদের আছে মূলদ, অমূলদ এবং
পূর্ণ সংখ্যা আছে। তো পূর্ণ সংখ্যা হলো শূন্য, ধনাত্মক, ঋণাত্মক সকল সংখ্যাই পূর্ণ সংখ্যা। 0, -1, -2, -3 অথবা +1, +2, +3 এই সবগুলোই পূর্ণ সংখ্যা। আর আমাদের বাস্তব সংখ্যার আগে যেগুলো জানতে হবে সেগুলো হলো কি আমাদের মূলদ এবং অমূলদ। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কাকে বলে? আমরা সাধারণত জানি p/q আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। p/q আকারের সংখ্যাকে p/q আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। আরেকভাবে বলা যায় সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশের মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশের মূলদ সংখ্যা। যেমন আমি যদি লিখি 3, তারপরে যদি লিখি যেমন 6/5, এই 3 একটা পূর্ণ সংখ্যা, 6/5 একটা ভগ্নাংশ সংখ্যা। তারপরে 5/3, এই সবগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাইলে p/q আকারের সংখ্যা হইল মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হলো পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। যেমন √2, √3, √5/2 এই সবগুলোই কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাইলে আমাদের এখান থেকে যে জিনিসগুলো আমরা ধারণায় আসলাম যে প্রথম আমরা ছিলাম স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল স্বাভাবিক সংখ্যা থেকে আমরা বাছাই করলাম মৌলিক এবং যৌগিক সংখ্যা। তারপরে আমরা জানতে পারলাম মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। তারপর পূর্ণ সংখ্যার সংখ্যা আমরা বলছি। আর আমাদের এই মূলদ এবং অমূলদ সংখ্যা জানতে পারলেই আমরা জানতে পারবো আমাদের বাস্তব সংখ্যা সম্পর্কে। তাইলে এবারে যদি আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করছি বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার সংখ্যাটা এই মূলদ এবং অমূলদের সাথে সম্পৃক্ত। তাহলে বাস্তব সংখ্যা কাকে বলা হয়? তাইলে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। এরকম 0, +-1, +-2, +-3, তারপরে √2, √3, √7 আরো অনেক আছে। তারপরে +-1/2, +-3/2 এই সবগুলি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার সংখ্যা বলছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে এই সংখ্যাগুলো যদি তোমাদের ধারণায় থাকে তাইলে তোমাদের এই অধ্যায় বুঝতে কোনো সমস্যা হবে না। তো আমি একটা তোমাদের আজকে তোমাদের একটা প্রতিজ্ঞার একটা সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা বুঝতে পারলে তোমরা যে অনুশীলনের যে কিছু সমস্যা সেগুলো সমাধান করতে পারবে। যেমন প্রতিজ্ঞা, তোমাদের বই একটা প্রতিজ্ঞা আছে, কত পৃষ্ঠায় আমি বলে দিই। 4 পৃষ্ঠায় প্রতিজ্ঞা 2। প্রতিজ্ঞা 2। প্রতিজ্ঞাটা কিরকম? প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। এই হলো আমাদের প্রতিজ্ঞাটা। আমাদের প্রমাণ করতে হবে যে √2 একটি অমূলদ সংখ্যা।
শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, যদি এটাকে প্রমাণ করতে চাই, আমি লিখলাম প্রথমে 1, এই প্রতীকটা হলো লেস দেন, লিখলাম মাঝে 2 ইজ লেস দেন, লিখলাম 3। তাহলে কি বোঝা যাচ্ছে? 2 একের থেকে বড়, 3 থেকে ছোট। এরকম ভাবে আমি এটা এখানে উপস্থাপন করলাম। 1 2 3 না, 4 লিখলাম, 4। যদি এগুলোকে বর্গমূল করি, √1 ইজ লেস দেন √2 ইজ লেস দেন √4। তাইলে 1 এর বর্গমূল কত? 1, √2 এর বর্গমূল √2 থাকলো, আর 4 এর বর্গমূল কি দাঁড়ায়? 2। এখানে 1 এর বর্গ কত? 1, √2 এর বর্গ কত? 2, আর লাস্টের যে শেষে যে 2 আছে তার বর্গ হলো 4। তাহলে কি দেখা যাচ্ছে? এইখান থেকে যে জিনিসটা দেখা যাচ্ছে যে √2 কে বর্গ করে ফেললাম আমি 2, আর 1 কে বর্গ করে ফেললাম 1, আর 2 কে বর্গ করে ফেললাম 4। তাহলে কি দাঁড়াইলো? যে √2 এর মানটা 1 থেকে বড়, যেহেতু 1 এর বর্গ 1, √2 এর বর্গ 2, তাই 2 নিশ্চয়ই 1 থেকে বড়। যে √2 1 থেকে বড়, কিন্তু কি 4 থেকে 2 থেকে ছোট। এই √2 1 থেকে বড়, 2 থেকে ছোট, কাজেই √2 কি পূর্ণ সংখ্যা নয়। দেখা যাচ্ছে √2 1 থেকে বড়, কিন্তু 2 থেকে ছোট। কাজেই √2 পূর্ণ সংখ্যা নয়। যেহেতু √2 মানে 1 থেকে বড়, 2 থেকে ছোট, কাজেই √2 কি পূর্ণ সংখ্যা নয়। তাহলে কি যদি √2 একটা মূলদ সংখ্যা হয়, যদি √2 একটি মূলদ সংখ্যা হয়, তবে ধরা যাক বা ধরি √2 সমান p/q। কি লিখলাম? যদি √2 একটি মূলদ সংখ্যা হয়, তবে ধরি বা ধরা যাক √2 সমান p/q, যেখানে p q সমমৌলিক। এখানে 60 দেওয়া যায়, যেখানে p q সমমৌলিক। এই সহমৌলিকের সংজ্ঞাটা আমাদের জানা বাদ হয়েছে। সহমৌলিক হলো দুইটি স্বাভাবিক সংখ্যার এক ভিন্ন বা এক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকলে সংখ্যা দুটো পরস্পর সহমৌলিক। কারণ p এবং q এর মধ্যে শুধু স্বাভাবিক গুণনীয়ক আছে কেবল এক, কারণ 1 দিয়ে p এবং q কে কেবল ভাগ যায়, কাজেই p q সহমৌলিক। এখন যদি আমরা উভয় দিকে বর্গ করি, এটা হলো p²/q²। বর্গ করলে বর্গ লিখা যায়, বা 2 সমান ডাইরেক্ট 2 সমান লিখা যায় সরাসরি এরকম, বা 2 সমান p²/q, সাইড দিয়ে দিতে হলে বর্গ করে। তাইলে আমরা পাইলাম বর্গ করে কি পাইলাম? 2 সমান p²/q। এবং উভয় পক্ষে যদি আমরা q দ্বারা গুণ করি, তাহলে 2q সমান p²/q। এখানে কি দেখা যাচ্ছে?
এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে 2s2 স্পষ্ট একটা পূর্ণ সংখ্যা। দেখ এখানে 2s3 স্পষ্টত পূর্ণ সংখ্যা, অপরপক্ষে p²/q পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। তাহলে কি এটি একটি ভগ্নাংশ? এটি একটি ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কি পূর্ণ সংখ্যার সমান হতে পারে না। অতএব 2s3 p²/q এর সমান হতে পারে না। অর্থাৎ 2s2 is not equal to p²/q। আবার আমরা ক্যালকুলেটর করলাম, এখানে সাইন দিতে পারো q দ্বারা গুণ করে, q দ্বারা গুণ করে q দ্বারা গুণ করার পরে আমরা পাইলাম 2s2 সমান p²/q। তো এখানে q উল্লেখ করছি যে এখানে 2s2 স্পষ্টত পূর্ণ সংখ্যা, অপরপক্ষে p²/q কি এটা পূর্ণ সংখ্যা নয়, এটি একটি ভগ্নাংশ। তাইলে 2s2 কি কখনো p²/q এর সমান হতে পারে না। অর্থাৎ 2s2 is not equal to p²/q। এখন আমরা কি বলতে পারি? সুতরাং √2 এর মান p/q আকারে কোন সংখ্যাই হতে পারে না। ক্যালকুলেটর কি লিখলাম? ওইখানে আমরা বলে আইছি যে 2s2 is not equal to p²/q। তো 2s2 এর পূর্ণ সংখ্যা যদি p²/q ভগ্নাংশের সমান না হয়, তাহলে এখানে লিখব সুতরাং √2 এর মান কি করতে হবে? p/q আকারের কোন সংখ্যাই হতে পারে না। সুতরাং √2 not equal to p/q। তাহলে কি দাঁড়ালো? √2 not equal to p/q। তো √2 যদি p/q এর সমান না হয়, অতএব √2 একটি অমূলক সংখ্যা। অমূলক যেহেতু উপরে উল্লেখ আছে যে √2 এর মান p/q আকারে কোন সংখ্যা হতে পারে না, অর্থাৎ সুতরাং √2 is not equal to p/q, অতএব √2 একটি অমূলক সংখ্যা। এই একটা আমরা সমস্যার সমাধান করলাম। এখন তোমাদের যে পাঠ্য বই আছে, পাঠ্য বইয়ের অনুশীলনী 1 তোমরা আজকে বাসায় লক্ষ্য রাখবে যে অনুশীলনী 1 এর যে 9 নম্বর যে সমস্যা আছে, অনুশীলনী 1 এর পাঠ্য বইয়ের অনুশীলনী 1 এর 9 নম্বর সমস্যার মধ্যে কতে আছে √5, কতে আছে √5, কতে আছে √7 আর গতে আছে √10। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলতে পারো যে √2
আমরা বুঝতে পারলাম যে রুট 5 এবং 7 সবগুলি প্রাইস সেম। তোমরা রুট 2 এবং রুট 3 প্রায় সেম, রুট 5 এবং রুট 7 প্রায় সেম। তা আমি রুট 5 এবং রুট 7 এর তোমাদেরকে ভাঙার একটু আমি সহজতা করে দিই। তোমরা এইভাবে করতে পারো যে আমরা যদি রুট 5 কে ভাঙতে চাই আমরা এইভাবে করতে পারি ভাঙাটা। তোমাদেরকে একটু আমি সহজতা করছি। দেখো রুট 2 এবং রুট 3 প্রায় সেম এবং রুট 5 করতে চাইলে যেমন তোমরা লিখতে পারো 4 is less than 5 is less than 9। এখান থেকে যদি এটা তুমি বর্গমূল করো 4 5 9 তাহলে কি দাঁড়াইলো 2 is less than root 5 is less than 3। তাহলে বুঝা গেল রুট 5 2 থেকে 2 এর বর্গ 4, 5 এর রুট 5 এর বর্গ 5, তাহলে রুট 5 2 থেকে বড় আর 3 এর বর্গ 9 থেকে ছোট। এইটা হলো রুট 5 টা করলে এইভাবে তুমি করতে পারো। আর যদি রুট 7 করতে চাও প্রায় এটা সেম। রুট 7 করলে আমরা এইভাবে নিতে পারি যে 4 is less than 7 is less than 9। এটা থেকে আমরা নিতে পারি রুট 7। তাইলে 5 এবং 7 দেখে দিলাম। আর 10 নিলে নেওয়া যাবে 10 আমরা করতে পারি 9 10 এবং 16 দিয়া। যদি আমরা 10 করতে চাই সেটা আমরা করতে পারবো 9 is less than 10 is less than 16। এটা থেকে আমরা এই রুট 7 প্রমাণ করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগামীকাল এই তিনটি সমস্যা বাড়িতে সমাধান করার চেষ্টা করবে। রুট 5, রুট 7 এবং রুট 10। যদি কোনো সমস্যা হয় আমার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারো। মোবাইলেও আমি তোমাদেরকে উত্তর বলে দেবো, অথবা পরবর্তী যে কোনো ক্লাসে আবার ওগুলো আমি আশাগুলো সমাধান করবো। তো আশা করছি তোমরা বাসায় এসবিআইগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে রুট 2 এর অনুরূপ তোমরা আগামী করলেও রুট 5, রুট 7 এবং রুট 10 এর তোমরা সমাধান করতে পারবে এই আমি প্রত্যাশা করে। এবং তোমরা যাতে সকলের স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাড়িতে সুরক্ষিত থাকো, ভালো থাকো এবং তোমার দৈনন্দিন যে পড়ালেখা তোমরা চালিয়ে যাবে। তিতাস অনলাইন স্কুলে অনেক ক্লাস হচ্ছে, তাছাড়াও বাংলাদেশ সংসদ টেলিভিশনে অনেক ক্লাস হচ্ছে। আশা করি তোমরা এগুলো নিয়মিত ফলো করবে এবং তোমরা ঘরেই থাকবে, ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এখানে আমার ক্লাসের সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ।